দার্জিলিং কিংবা দীঘাকে অনেক আগেই করে দিয়েছি বাই বাই। ভবিষ্যতের শহর দেখতে হলে আসতেই হবে সাংহাই। এই যে কোয়েল পাখি, এগুলোকে কাঠিতে গেঁথে তারপরে এইভাবে তেলে ফ্রাই করা হয়। এই হচ্ছে কাউ আঞ্চুন, শুকনো সারস। আর এই হচ্ছে শুয়োর। দেখুন, বাসে যাওয়া আর চায়নায় এসে রিক্সায় চড়া দুটোর মধ্যে পার্থক্য আছে। অরিজিনাল না ডুপ্লিকেট? পরোটা, শিয়ালদার পরোটা, একটা আপেল পেঁয়াজ আর একটা ডিম। চায়নায় কি মানুষ বিছে খায়? হ্যাঁ খায়। কাঁকড়া বিছে খায়? খায়। শহর তো অনেক দেখলাম, এবারে দেখব গ্রাম, তবেই মিলবে এই দু চোখের আরাম। আজ 5ই জুন 2026, স্থানীয় সময় সকাল 7:51 এবং ভারতীয় সময় সকাল 5:21। গতকাল বেইজিং থেকে সাংহাই এসে পৌঁছেছিলাম, আপনাদেরকে ভিডিও দেখেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে সাংহাইতে আমি যে জায়গায় রয়েছি তার নাম হচ্ছে নানজিং ইস্ট রোড। গতকাল সন্ধ্যায় এই নানজিং ইস্ট রোডে মানুষের যে ভিড় বা আলোর ঝলকারে আপনারা দেখেছিলেন, সকাল হলে কিন্তু ছবিটা পুরোপুরি পাল্টে যায়। সবাই এখন বেরিয়ে পড়েছে নিজের নিজের কাজের সন্ধানে, কাজের জগতে। আর সেই সাথে দু একজন এখানে আর কি এক্সারসাইজ করছে, হাঁটাচলা করছে, দৌড়াদৌড়ি করছে। দোকানপাট এখন সবই বন্ধ। আর আজ ওয়েদার কিছুটা এরকম, আকাশে হালকা মেঘও রয়েছে, রোদও রয়েছে। বিভিন্ন শহরে একটা জিনিস খেয়াল করেছি, সকালবেলায় ওঠার পর মিউজিক চালিয়ে মানুষজন এখানে এই ডান্সের মতো কিছু একটা জিনিস প্র্যাকটিস করে, অনেকটা মনে হবে ক্যারাটের মতো। শুরুতে গ্রামের কথা বলছিলাম, তো গ্রামের সূত্র ধরেই আজ আমার গন্তব্য সাংহাই শহর থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো দূরে একটা খুব সুন্দর গ্রাম রয়েছে যার নাম হচ্ছে চুজিয়াজিয়াও। তো এই রয়েছে ইস্ট নানজিং রোড মেট্রো স্টেশন, এখান থেকে মেট্রো নেব, তারপর পৌঁছাবো হচ্ছে চুজিয়াজিয়াও। ক্যাবে করে গেলে খরচা হতে পারে অ্যাপ্রক্স 2500 থেকে 2800 টাকা, সময় 1 ঘন্টা মতোই লাগে। তো সেক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী উপায় হচ্ছে মেট্রো। এখান থেকে মেট্রো নিয়ে প্রথমে যাব হচ্ছে সাংহাই হংকিয়াও। হংকিয়াওয়ে গিয়ে আমাকে আবার মেট্রোর পরিবর্তন করতে হবে। কালকে মা বলছে ছবি দেখে, বলছে তোর কি চেহারার অবস্থা, তোকে আর ভিডিও বানাতে আমাদের বাড়ি চলায়। আলাম আর 48 ঘন্টা পরে বাড়ি যাবো। এখন 8:35, পৌঁছে গেছি সাংহাই হংকিয়াও স্টেশনে। এখান থেকে আমার মেট্রো চেঞ্জ করতে হবে, নিতে হবে হচ্ছে 17 নম্বর লাইনের মেট্রো। আর কাল যখন বেজিং থেকে এখানে এসে পৌঁছেছিলাম তখন মনে হচ্ছিল যে এত বড় একটা স্টেশন কোথায় কি। এটাই কিন্তু হয়, প্রথম দিন যখন কোনো শহরে পা রাখবো সেই শহরের স্টেশনে কিংবা এয়ারপোর্টে একটু ঘাবড়াট হয়ে যায় যে কোন দিকে যাবো, কোন দিকে বেরাবো। বাট তারপর কিন্তু সব কিছু ইজি হয়ে যায় একটা দিন সেখানে পার করার পর। 7-Eleven থেকে নিলাম হচ্ছে আমার প্রিয় কফি লাতে, নিল হচ্ছে 16। এবার ধরতে হবে আমাকে 17 নম্বর লাইন। এখানে লাইন 2 আর 17 হচ্ছে পাশাপাশি, তাই একটু কনফিউশন হতে পারে। একটাই প্ল্যাটফর্ম যার বাঁ দিকে হচ্ছে লাইন 17 আর ডান দিকে হচ্ছে লাইন 2। ওই চীনের প্রাচীরে হেঁটে হেঁটে আর সিঁড়ি ভেঙে ভেঙে আমার পা নেই। আমি যে কি কষ্ট করে হাঁটছি আমি জানি, খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে। আজকে যে গ্রামে যাচ্ছি সেখানে অনেকটা হাঁটতে হবে। সময় সকাল 9:20 আর গন্তব্য বলছে আমাদের পরবর্তী শ্রেণী হচ্ছে চুজিয়াজিয়াও। চুজিয়াজিয়াও স্টেশন, এখানে রয়েছে এক্সিট গেট। আর আমাকে এখান থেকে এক্সিট করতে হবে হচ্ছে 1 নম্বর গেট দিয়ে। মেট্রোতে ট্রাভেল করার সময় কোন গেট দিয়ে এক্সিট করব এটা কিন্তু ভীষণ ম্যাটার করে। ভুলভাল গেট দিয়ে এক্সিট করলে আবার ঘুরে আসতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি যে নানজিং রোড থেকে মেট্রো করে এই পর্যন্ত এলাম, আমার মেট্রোয় খরচ পড়লো হচ্ছে 136 টাকা। পাবলিক ট্রান্সপোর্টের থেকে বেটার কিছু হয় না, অন্তত বিদেশের জায়গায় এসে, যেখানে প্রায় সব দিকে কিন্তু মেট্রো কিংবা ট্রেনের কানেক্টিভিটি রয়েছে। মেট্রো থেকে বেরিয়ে এই রয়েছে বিশাল চওড়া ফুট ওভারব্রিজ। সুন্দর একটা জায়গা, চারিদিকে প্রচুর সবুজ, টুকটাক দোকানপাট রয়েছে। যেখানে আমি যাব যে গ্রামটাতে, সেখানে যাওয়ার জন্য এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে। আর স্টেশনের বাইরে এইরকম সুন্দর সুন্দর সব বসার জায়গা রয়েছে। এখান থেকে এই চুজিয়াজিয়াও গ্রাম যাওয়ার জন্য 3টে অপশন রয়েছে। প্রথমে রয়েছে বাস নাম্বার 1510, যেটা ছাড়বে হচ্ছে রাস্তার ওই পার থেকে। সেকেন্ড অপশন রয়েছে এখান থেকে বোট ছাড়ে এবং জলপথেও কিন্তু গ্রামটায় যাওয়া যায়, আবার আসাও যায়। আর যদি কেউ মনে করে যে আমরা হেঁটে যাব, হেঁটেও যাওয়া যায়। মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতো লাগে এখান থেকে হেঁটে যেতে, খুব বেশি দূরে নয়। আমার এখান থেকে ইচ্ছা যে রিক্সা করে যাব, কারণ চায়নায় এসে আমি অলমোস্ট সব কিছুতে চেপেছি কিন্তু রিক্সায় চাপিনি। দেখুন, বাসে যাওয়া আর চায়নায় এসে রিক্সায় চড়া দুটোর মধ্যে পার্থক্য আছে। আর আমাদের বহরমপুরে তার এখন এরকম রিক্সা দেখা যায় না। এখন আমাদের বহরমপুরে সবই হচ্ছে ই রিক্সা,
মানে টোটো, এইরকম রিক্সা হয়তো খুব রেয়ার, মানে ওটা এখন ইতিহাসের পাতায় চলে গেছে। আর আজকের পর্ব যারা দেখা অলরেডি শুরু করে দিয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। যারা আপনাদের স্মার্ট টিভি থেকে ভিডিও দেখছেন, যেখান থেকে লাইক বা কমেন্টস করতে আপনাদের অসুবিধা হয়, আপনারা কিন্তু একটু কষ্ট করে আমার জন্য আপনাদের স্মার্টফোন থেকে একটা লাইক কিংবা কমেন্টস করে দেবেন। কারণ ইউটিউব ভালোবাসা বোঝে না, আবেগ বোঝে না, ইউটিউব বোঝে হচ্ছে অ্যালগোরিদম। দুদিকে গাছ আর তার মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। কি অদ্ভুত কম্বিনেশন দেখুন, যে শহরে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক লাইট, যে শহরে চলছে বাস, নানা রকম ভেহিকেল, আর সেই শহরে চলেছি রিক্সা চড়ে। এই এমন একটা জায়গা চুজিয়াজিয়াও যেখানে পুরো একটা জেনারেশন গ্যাপ দেখা যায়, যেখানে অত্যাধুনিক শহর থেকে আমি পৌঁছে যাবো বা আপনারা এক লহমায় পৌঁছে যাবেন প্রায় 1700 বছরের পুরনো একটা গ্রামে। শহরের রাস্তা ছেড়ে আমরা ঢুকলাম একটু অন্যরকম রাস্তায়। এখানেও রয়েছে একটা রিক্সা স্ট্যান্ড, যেখানে 2-3টে রিক্সা দাঁড়িয়ে আছে। আমার জার্নি মনে হয় এখানে এসে শেষ হবে। 120 English 120? English আচ্ছা আচ্ছা, যে নেবে হচ্ছে 120, যে এই পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে। এখানে পৌঁছানোর পর টুবি পড়তেই হলো, কারণ প্রচুর রোদ। আর এই গ্রামটা ঘুরে দেখার জন্য কিন্তু দুরকম অপশান রয়েছে, হেঁটেও ঘুরে দেখা যায়, কিংবা এখানে রয়েছে এরকম রিক্সা। রিক্সা চালক হচ্ছে আপনার গাইড, যে নেবে হচ্ছে মানে যে বলছে 120 চাইনিজ ওয়ান নিবে। বাট আমি এখানে রিক্সা করে ঘুরবো না, আমি কিন্তু এই গ্রামটা ঘুরেই হেঁটেই ঘুরবো। এখানে রয়েছে ইনফরমেশন সেন্টার। এই হচ্ছে ইনফরমেশন সেন্টার, সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এখান থেকে একটা ম্যাপ নিয়ে নেওয়ার দরকার। এই গ্রামটা যদি আমি শুধুমাত্র ঘুরতে চাই, পায়ে হেঁটে ঘুরবো, দেখবো, সেক্ষেত্রে টিকিট কাটার কোনো দরকার নেই। কিন্তু এই গ্রামের মধ্যে আরও কয়েকটা জিনিস আছে যেগুলো দেখার জন্য কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। 3টে জায়গা একসঙ্গে দেখতে গেলে এখানে হচ্ছে কম্বো টিকিট 60 ইউয়ান পার পারসন। 60 ইউয়ান মানে অলমোস্ট ভারতীয় টাকায় প্রায় 800 টাকার কাছাকাছি। চারিদিকে দারুণ হাওয়া। এই গাছতলায় বসলাম এই ম্যাপটা নিয়ে। আগে ম্যাপটা দেখিনি, কারণ এই গ্রামে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে গিয়েছে। যেমন রয়েছে কেজি গার্ডেন, তারপরে রয়েছে নর্থ স্ট্রিট, ফাংশন ব্রিজ, এরকম 4-5টা জায়গা রয়েছে। শুরু করবো একদিক দিয়ে, শেষ করবো একদিক দিয়ে। তার আগে এই যে ম্যাপটা রয়েছে এটা একটু আমার ফোনের যে বাইদু ম্যাপ রয়েছে বা অ্যাপেল ম্যাপ রয়েছে সেখানে সেট করে নিই, যাতে কোনো জায়গা বাদ না পড়ে যায়। এটা হচ্ছে স্মার্ট গাইড সিস্টেম। এই স্ক্রিনে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনাকে কোন দিকে যেতে হবে বা আমাকে কোন দিকে যেতে হবে। এইটা হচ্ছে এই গ্রামের বিখ্যাত একটা ব্রিজ, যার নাম হচ্ছে ফেংশুই ব্রিজ। আর এই ফেংশুই ব্রিজের পাশেই রয়েছে, যে কারণে এই গ্রাম বিখ্যাত, ওয়াটার টাউন ভিলেজ। তো এই হচ্ছে সেই ওয়াটার টাউন। এই গ্রামের ইতিহাস হচ্ছে প্রায় 1700 বছরের পুরনো। যখন চায়নাতে রাজত্ব ছিল মিং এবং চিং বংশের, তো সেই 1700 বছর আগে বা সেই সময় এই চুজিয়াজিয়াও ছিল হচ্ছে এখানকার প্রধান বাণিজ্য কেন্দ্র। তো এই বাণিজ্য কেন্দ্রের 3টে জিনিস বিখ্যাত ছিল, সেটা হচ্ছে ধান, কাপড় আর হচ্ছে লবণ। তো সেই 1700 বছর আগে এখানকার বাড়িঘরের ধাঁচ যেরকম ছিল, যে ধরনের বাড়িঘর ছিল, আজও কিন্তু এই গ্রামে ঘুরতে ঘুরতে সেই ধরনের বাড়িঘর দেখতে পাওয়া যায়। অন্তত এই ট্র্যাডিশনাল ব্যাপারটা কিন্তু এখানকার মানুষজন বজায় রেখেছে। এই গ্রামে মানুষের যাতায়াতের যে প্রধান মাধ্যম ছিল বা প্রধান পথ ছিল, সেটা কিন্তু হচ্ছে এই খাল। এই খালের পথেই কিন্তু মানুষজন তাদের ব্যবসা বাণিজ্য বা যাতায়াত বা সব কিছু করতো। আর সেই জন্যই কিন্তু এখানকার বেশিরভাগ বাড়ি গড়ে উঠেছে খালের ধারে। মানে জলকে কেন্দ্র করেই কিন্তু এখানকার গ্রামীণ জীবন বা এখানকার সভ্যতা গড়ে উঠেছিল। তো এই জন্যই বলা হয় এটাকে চীনের ভেনিস বা ওয়াটার টাউন। সেই যুগে এই ব্রিজের নিচে এসে বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীরা এবং এখানকার মানুষ তারা কী করতো, পুণ্য লাভের আশায় এখানে কচ্ছপ কিংবা মাছ ছেড়ে দিত এই খালের জলে। তারা মনে করতো এটা করলে মানে পুণ্য লাভ করা যায়। সেই ঐতিহ্য থেকেই কিন্তু এই ব্রিজটার নাম হয়েছে ফাংশন ব্রিজ বা ফাংশন সেতু। এই ফাংশন কথার অর্থ হচ্ছে জীবকে মুক্তি দেওয়া বা জীবে দয়া। সেই পুরনো আর্চ ব্রিজ। যারা সাংহাই আসছেন তারা কিন্তু এই জুজিয়াজিও অবশ্যই দেখতে আসবেন। ইতিহাসের প্রতি ইন্টারেস্ট থাক আর না থাক, এখানকার যে দৃশ্য সেটা দেখার পর কিন্তু আপনাদের মন সত্যি খুব ভালো হয়ে যাবে, যে এত সুন্দর একটা জায়গা হতে পারে। আর জিনিসটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। হেঁটে ঘুরে দেখার জন্য একটা বেলা কিন্তু এখানে যথেষ্ট। ফেংশুই ব্রিজ দেখার পর এরপরে দেখবো হচ্ছে নর্থ স্ট্রিট এবং সেই সাথে হিলিং আর্ট গ্যালারি। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে জংজি বলে স্থানীয় একটা খাবার পাওয়া যায়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল খাবার, এটা এক ধরনের রাইস কেক। তো এই খাবারটা কিন্তু এখানে একবার ট্রাই করা যেতে পারে। এই হচ্ছে জংজি, এইদিকে রয়েছে পর্ক আর এইদিকে রয়েছে কুসুম।
এগুলো হচ্ছে হাঁসের ডিমের কুসুম, যেগুলো লবণ দিয়ে প্রিজার্ভ করা থাকে। পর্ক ডিমের কুসুম এই বাঁশ পাতা দিয়ে মুড়ে এটাকে সেদ্ধ করে, ঠিক আছে? সেদ্ধ করার পরে জংজি তৈরি হয়। এইভাবে সব তৈরি করে রাখা হচ্ছে। এটাকে পাতায় মুড়ে, বাঁশ পাতায় মুড়ে সেদ্ধ করা হয়। আর অবভিয়াসলি এগুলো হচ্ছে শুয়োরের মাংস, শুয়োরের পা, এগুলো হচ্ছে ডিমও এখানে বিক্রি হচ্ছে। এই খালের জলে মাছ পাওয়া যায়, তো এখানকার যারা স্থানীয় তারা এই খাল থেকে কিন্তু মাছ ধরে। এখানে ছোটো মাছও রয়েছে, এখানে ছোটো ছোটো চিংড়িও রয়েছে, তো সেগুলো কিন্তু ভাজা করে ফ্রাই করে এখানে বিক্রি হচ্ছে। এই খাবারটাকে চাইনিজ ভাষায় বলা হচ্ছে মাহুমা। আমরা যেমন খাই হচ্ছে নিমকি, তেমনি এটা হচ্ছে মাহুমা। আর এই মাহুমায় এই যে সবুজ সবুজ যে গুঁড়ো ছেটানো রয়েছে, এটা হচ্ছে ওই সমুদ্রের যে শৈবাল হয়, শৈবাল, সেই শৈবালের গুঁড়ো। আর এই দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাদা তিল। দুরকম হয়, সাদা তিল দিয়েও হয়, আবার শৈবালের গুঁড়ো দিয়েও হয়। এখানে বিভিন্ন রকম টাইপের চা রয়েছে, এগুলো হচ্ছে সব চায়ের ফ্লেভার। এখানে বিভিন্ন রকম বেরিজ রয়েছে, তারপরে ফুলের পাপড়ি রয়েছে। এই চা কিন্তু আমাদের মতো নয়, এই চা হচ্ছে ঠান্ডা চা। মনে হবে মিষ্টি শরবত খেলাম, বাট শরবত নয়, এটা হচ্ছে এখানকার চা। এই যে কেকের মতো দেখতে যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে শিবিং। চীনা ভাষায় এটাকে বলা হচ্ছে শিবিং, আর ইংরেজিতে বলা হচ্ছে পার্সিমন। পার্সিমন হচ্ছে আমাদের দেশে আমরা খাই না গাব, সে গাবের মতো। বিভিন্ন রকমের ফল, সেই ফল এবং ফলের জুস তারও কিন্তু দোকান এখানে রয়েছে। আর এই হচ্ছে সেই শিবিং। এর আগে যখন আমি মুসলিম কোয়ার্টারে গেছিলাম শিয়াংয়ের, সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দেখেছিলাম, আপনার দেখিয়েছিলাম। অনেক খাবারের নাম শিখলাম এখানে এসে। বাট এই গ্রামটা জুড়ে কিন্তু যেমন হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, তেমনি কিন্তু এই গ্রাম জুড়ে নানা রকম ধরনের খাবারের দোকান রয়েছে, নানা রকম খাবারের দোকান। চাইনিজ ল্যাঙ্গুয়েজে এই খাবারটার নাম হচ্ছে লাজিয়াও জিয়াং। এই লাজিয়া জিয়াং কীভাবে তৈরি হয়? এ হচ্ছে লঙ্কা, এই যে এখানে ঝরানো রয়েছে লঙ্কা, তো সেই লঙ্কা কুচি, রসুন, আদা, লবণ আর তেল দিয়ে আমরা যেমন বানাই না যে ওই আচার, তেমনি এখানকার এটা এক ধরনের আচার। এর নাম হচ্ছে লাজিয়াও জিয়াং। আর এতে প্রচুর লঙ্কা রয়েছে, তার মানে ঝাল সাংঘাতিক হবে। কোয়েল পাখির মাংস হয়তো আমরা অনেকেই খেয়েছি, তো এখানেও বিক্রি হচ্ছে কোয়েল পাখি কাঠিতে গেঁথে। এটাকে চাইনিজ ভাষায় বলা হয় কাউ আনচুন। এই যে কোয়েল পাখি, এগুলোকে কাঠিতে গেঁথে তারপরে এইভাবে তেলে ফ্রাই করা হয়, এই হচ্ছে কাউ আনচুন। সেই সঙ্গে তো ভাজা মাছ রয়েছে। আর এটা হচ্ছে কোয়েল পাখির মেটে, এই যে গোল গোল এগুলো হচ্ছে কোয়েল পাখির মেটে। এটা ঐতিহাসিক গ্রাম না, এটা এখন হচ্ছে একটা ঐতিহাসিক ফুড স্ট্রিট। এই খাবারটাকে বলা হয় বাকোয়া বা মিট জার্কি। এটা কিন্তু শুয়োরের মাংস, শুয়োরের মাংসকে পেস্ট করে এরকম বানানো হয়। এই ডিশটার নাম হচ্ছে বাকোয়া, এটাও খুব চলে এখানে। আর এই বাকোয়ারও কিন্তু নানা রকম ফ্লেভার রয়েছে, এগুলো সব বিভিন্ন ফ্লেভার। আর চাইনিজ ভাষায় এই খাবারটার আরও একটা নাম আছে, তার নাম হচ্ছে রোগান। আমরা যেমন খাই না রোগান জোশ, এরাও এই খাবারটাকে বলা হচ্ছে রোগান। এখানকার সবচাইতে জনপ্রিয় খাবার বা ট্র্যাডিশনাল ফুড, এটার নাম হচ্ছে শাওলং বাও। শাওলং বাও আমাদের ওখানকার একটা মোমোর মতো দেখতে, যেটা কিন্তু এই স্টিমে তৈরি করা হয়, তারপর এই রকম সব কাঠের বাক্সে রাখা হয়। এটা কখনো চাল দিয়েও তৈরি হয়, আবার কখনো এর ভেতরে যে কিমা থাকে সেখানে কিন্তু মাংসও থাকে, মাংসেরও হয়। এগুলোকে বলা হয় চাইনিজ কিউব কেক। এগুলো দেখতে অনেকটা সেই রুবিক্স কিউবের মতো চারকোনা, এগুলো হচ্ছে চাইনিজ কিউব কেক। আর এই যে রুবিক্স কিউবের মতো কেকগুলো, এটাকে এরা বলা হচ্ছে ফাঙ্গাও। খালের একটা অংশ একদম চলে এসছে ভেতরে, যেটা নিয়ে যাবে হচ্ছে কেজি গার্ডেনের দিকে। আর এখানকার যারা ট্যুরিস্ট তারা কিন্তু এইরকম সব ছোটো ছোটো নৌকা করে ঘুরছে। খালের এই পারটা হচ্ছে নর্থ স্ট্রিট, আর ওই পারটা হচ্ছে চাহো হে স্ট্রিট। এই যে ছোটো ছোটো ব্রিজগুলো রয়েছে, এই ব্রিজ পার হয়ে কিন্তু ওপারে যাওয়া যায় চাহো হে স্ট্রিটে। জলটা অনেকটাই স্বচ্ছ এবং জলের নিচে যে জলজ উদ্ভিদ জন্মিয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে একদিকে যেমন খাল রয়েছে, খালের দুই পাড়ে বিভিন্ন রকম দোকান রয়েছে, তেমনি কিন্তু সরু সরু গলিপথ রয়েছে। এই গলিপথকে বলা হয় গ্রামের নর্থ স্ট্রিট। নৌকায় চেপে ঘুরুন কিংবা পায়ে হেঁটে ঘুরুন, এই গ্রামের যে ভাইবটা না, সেটাকে জাস্ট ফিল করতে হবে। আর এখানে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে সকালবেলায়। সকালবেলায় আসুন, তখন রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, ভালোভাবে শান্তিতে ঘুরতে পারবেন। যদি ঘুরতে ঘুরতে কখনো পথের ধারে বসতে ইচ্ছা করে, তাহলে এখানে বসতেও পারবেন, ছবি তুলতে পারবেন। খুব সুন্দর ছায়া রয়েছে এখানে, গাছের ছায়া। একদিকে দোকান,
একদিকে হচ্ছে গাছের ছায়া। সাংহাই থেকে যদি আপনারা গাইডেড ট্যুর করতে চান তাহলে কিন্তু গাইডেড ট্যুরও করতে পারবেন। এখানে যারা ঘুরছে তারা গাইডেড ট্যুরেই এসছে, আর যারা এজেন্সির মাধ্যমে আসে তারাও কিন্তু ওই গাইডেড ট্যুরের মাধ্যমে এখানে মানুষদেরকে নিয়ে আসে। চায়নাতে কিন্তু আরও অনেক জায়গায় অনেক গ্রাম রয়েছে। যদি আমার কাছে আরও 2 দিন সময় থাকতো আমি অন্য কোনো গ্রাম দেখতে যেতাম। নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু চায়নার যে, এটা তো অ্যানশিয়েন্ট গ্রাম, বাট অ্যাকচুয়াল যে গ্রাম যেখানে চাষবাস করা হয়, সেখানকার চাষবাসের পদ্ধতি কীরকম, কীভাবে মানুষ চাষ করে, কোথায় মানুষ থাকে, কী ধরনের বাড়ি ঘরে তারা থাকে, সব কিছু নিয়ে কিন্তু ভ্লগ বানাবো। এই গ্রামে এত পরিমাণে বাইরে থেকে ট্যুরিস্ট আসে যে পুরো গ্রামটা হয়ে গেছে ট্যুরিস্ট গ্রাম। মানে গ্রামের লোক সংখ্যার থেকে না ট্যুরিস্ট সংখ্যা বেশি। আর প্রত্যেকটা বাড়ি সেগুলো এক একটা দোকানে কনভার্ট হয়ে গেছে। এখানে অধিকাংশই হচ্ছে দোকান। আর এর মাঝে আরও যে কয়েকটা সাইড সিন রয়েছে বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে সেগুলো খুঁজে বের করাই মুশকিল। প্রত্যেকটা গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িকেরা দোকানে কনভার্ট করে দিয়েছে। আর সব কিছুর দোকান এখানে আছে, সব কিছুর, জামা কাপড়ের দোকান, খাবার দাবারের দোকান, কেনাকাটির দোকান, সব কিছু রয়েছে। ছোটো ছোটো হোমস্টেও থাকতে পারে এই গ্রামে যদি কেউ রাত্রিবাস করতে চায়। নিঃসন্দেহে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। কিন্তু এখানে একটা কমার্শিয়াল ছোঁয়া রয়েছে। মানে একটা গ্রামে যদি এত দোকান হয়ে যায় তাহলে হয়তো মানে সেই গ্রামটার ঐতিহ্য না কোথাও হারিয়ে যায়। তখন সেই গ্রাম ব্যাপারটা থাকে না, তখন সেটা একটা ট্যুরিস্ট স্পটে কনভার্ট হয়ে যায়। এইটা হচ্ছে কুয়ান হুয়া মিউজিয়াম। এই মিউজিয়ামের টিকিট আলাদা করে কাটতে হয়, যদি দেখতে চান দেখে নিতে পারেন। এটা হচ্ছে কুয়ান হুয়া মিউজিয়াম। এই হচ্ছে এই গ্রামের আরও সুন্দর একটা জায়গা, এটার নাম হচ্ছে কেজি গার্ডেন। তো এই হচ্ছে কেজি গার্ডেনের টিকিট, যার খরচা পড়লো হচ্ছে 20 চাইনিজ ইউয়ান। অনেকটা বড় জায়গা, ঘুরে দেখতে সময়ও লাগবে। আমরা এই আর্কিটেকচার ছেড়ে একটু নেচারের দিকে চলে যাই। এবার আপনাদের জানতে ইচ্ছা করতে পারে, আচ্ছা এই গার্ডেনের নাম কেজি গার্ডেন কেন? কেজি, আমরা নাম শুনেছি মাঝি, তা কেজি এরকম নাম কেন? চাইনিজ ভাষায় কে শব্দের অর্থ হচ্ছে পড়াশোনা করা বা জ্ঞান অর্জন করা, মানে যাকে বলা হচ্ছে এডুকেশন। আর ঝি কথার অর্থ হচ্ছে চাষাবাদ বা গাছ লাগানো, যাকে বলা হচ্ছে প্লান্টেশন বা বৃক্ষরোপণ। তো এই বাগানের যে মালিক ছিল, মানে যার তৈরি এই বাগান, তো সে পরবর্তী প্রজন্মকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে একদিকে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি অন্যদিকে কিন্তু পরিবেশের ভারসাম্যকে ঠিক রাখার জন্য আমাদের চাষাবাদ কিংবা মাটির সঙ্গে জুড়ে থাকতে হবে। তো সেই থেকেই এই বাগানের নাম হয়ে গিয়েছে কেজি বাগান। এই বাগানের 3টে দিক রয়েছে। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা যেখানে মানুষজন থাকে, একটা হচ্ছে ফার্মিং এরিয়া যেখানে চাষাবাদ হয়, আরেকটা হচ্ছে রকারি এরিয়া অর্থাৎ পাহাড় বা পুকুরের অংশ। এখানে কিন্তু দেখুন ছোটো ছোটো সব পাহাড় তৈরি করা রয়েছে, আর এই জলাশয়টা হচ্ছে এখানকার পুকুর। ওই দিকেও রয়েছে পাহাড়, ছোটো ছোটো পাহাড়, এগুলো কৃত্রিম পাহাড়, পাথর টাথর দিয়ে তৈরি করা হয়েছে। তো এই পুরো বাগানটাকে 3টে এলাকাতে ভাগ করা হয়েছে। এখানে খুব সুন্দর একটা পুকুর রয়েছে, পুকুরে ঘুরে বেড়াচ্ছে নানা রকমের রঙিন মাছ, আর সেই সাথে রয়েছে একটা আর্চ ব্রিজ, আর ওই দিকে রয়েছে একটা জিগজ্যাগ ব্রিজ। আর এই দিঘির পাড়ে রয়েছে মুন গেট, এটাকে বলা হচ্ছে মুন গেট প্যাভিলিয়ন। অর্ধচন্দ্রাকার যেরকম চাঁদ, সেই চাঁদের আকৃতির এটা হচ্ছে মুন গেট। আর এই যে রঙিন মাছগুলো এখানে খেলে বেড়াচ্ছে, চাইনিজ ভাষায় এই মাছগুলোকে বলা হচ্ছে কই মাছ। মানে আমরা বাংলায় যে কই মাছ বলি সেটা কিন্তু বাংলার কই মাছ আলাদা, বাট এই রঙিন মাছগুলোকে চাইনিজ ভাষায় বলা হচ্ছে কই ফিশ, কই মাছ। আগেকার দিনে যখন গ্রামে চাষাবাদ হতো তো বলতো না লাঙল দেওয়া, তো এখন তো লাঙল দেওয়ার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়, বা আমাদের ওখানে লাঙল দেওয়ার জন্য গরুকে কাজে লাগানো হয়। তো এখানে লাঙল দেওয়ার জন্য মোষকে কাজে লাগানো হতো। তো মোষই ছিল কিন্তু চাষাবাদ বা লাঙলের হচ্ছে প্রধান মাধ্যম, তার জন্য এখানে একটা মোষের ছবি রয়েছে। আর মোষ দিয়ে কীভাবে ওখানে লাঙল দেওয়া হতো সেগুলো ওখানে সব ছবিতে দেখানো হয়েছে। সেই যুগে এই গ্রামের মানুষ এই রকম কুড়ে ঘরে তাদের যে শস্য সেগুলোকে মজুত করে রাখতো। তো এটা হচ্ছে সেই শস্য মজুত করে রাখার ঘর কীরকম হয় তার একটা প্রতীক। আর ওই দিকে রয়েছে কাঠের নৌকা, যে কাঠের নৌকা এখন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এই গ্রামের একটা ঐতিহ্য। এই হচ্ছে এই কেজি গার্ডেনের আরও একটা আইকনিক জায়গা, যেটাকে বলা হচ্ছে জিগজ্যাগ ব্রিজ। 1912 সালে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। তা ব্রিজ তো সবসময় সোজা হয়, এরকম বাঁকা বা জিগজ্যাগ ব্রিজ কেন? তো চায়নার মানুষ মনে করে, মানে গ্রামের মানুষ মনে করে বা মনে হয়তো করতো যে এই জিগজ্যাগ ব্রিজ দিয়ে কখনো অপদেবতারা পার হতে পারে না বা অশুভ শক্তি পার হতে পারে না।
তার জন্যই কিন্তু এখানে একটা এরকম জিগজ্যাগ ব্রিজও তৈরি করা হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা প্রায় চলে এসেছি এই বাগানের একদম শেষ প্রান্তে। আর এই যে সরু সরু অনেকটা দেখতে আখের মতো যে গাছগুলো রয়েছে, এগুলো হচ্ছে এখানকার বাঁশ গাছ। এখানে কিন্তু প্রচুর বাঁশ গাছ সাজানো রয়েছে বা লাগানো রয়েছে পরপর। আর এখানেই মোটামুটি কেজি গার্ডেন শেষ হয়ে যাবে, তারপরে আবার আমাদেরকে এই পথ ধরেই ব্যাক করতে হবে। শহুরে কোলাহল ছেড়ে এই জায়গাটায় সত্যি একটা অদ্ভুত শান্তি রয়েছে। এত সবুজ, সুন্দর পাখির ডাক, এত সুন্দর হাওয়া, তারপর যখন হাওয়া দিচ্ছে না, এই বাঁশ গাছের ভেতর দিয়ে যখন হাওয়া বয় তখন একটা শনশন করে আওয়াজ হয়। এইটাও কিন্তু মনে করিয়ে দেয় আমাদেরকে সেই ফেলে আসা গ্রাম বাংলার কথা বা গ্রামের জীবন, যেখানে একদিকে প্রযুক্তি বিশ্বের অন্যতম ব্যস্ত শহর, সেই শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে কিন্তু এরকম শান্তির জায়গাও রয়েছে। এই প্যাভিলিয়ন হলের চারিপাশে এরকম ছোট ছোট পুকুর দেখা যাচ্ছে বা জলাশয় দেখা যাচ্ছে। তো এই প্যাভিলিয়নটা তৈরি করার একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে প্রাচীনকালে রাজপরিবারের সদস্যরা এইরকম কাঠের তৈরি নৌকায় চড়ে বা প্যাভিলিয়ন টাইপের নৌকায় চড়ে তারা জলে ঘুরে বেড়াতো এরকম দিঘিতে বা নদীতে, এবং আশেপাশের যে দৃশ্য সেগুলো উপভোগ করতো। মানে এটাকে যাকে বলে জলের ওপরে ভেসে থাকা রঙ্গমঞ্চ। আর সবচাইতে সুন্দর লাগবে যখন আপনি জলের দিকে তাকাবেন। এই জলের দিকে তাকালেই কিন্তু এই সবুজ গাছ, তারপরে নীল আকাশ, সবের কিন্তু খুব সুন্দর প্রতিফলন। তার মধ্যে দিয়ে ওইদিকে সব বাঁশঝাড়, সেখান দিয়ে হাওয়া দিচ্ছে, শন করে আওয়াজ হচ্ছে। আর আকাশের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে এই মেঘগুলো কিন্তু সরে সরে যাচ্ছে। পুরো মায়াবী একটা জায়গা। খুব ইচ্ছে হচ্ছিল এই খালে বোট রাইড করার, বাট আমার ইচ্ছেটা মনে হচ্ছে না পূর্ণতা পাবে। আমি এখানে কাউন্টারে কথা বললাম, বললো হাউ মেনি পিপল, আমি বললাম 1। তো একজনের জন্য লাগবে হচ্ছে 200 চাইনিজ ইউয়ান, আবার 6 জনের জন্য হচ্ছে 200। এখানে যে কাউন্টারে দিদি বসে রয়েছেন, উনি লোকজনকে বলছেন যারা 2জন 3জন করে আসছেন যে এ একজন আছে, তাহলে আপনারা শেয়ারিং করে নিন। বাট এখানকার লোকজন ঠিক কী বলছে বুঝতে পারছি না, যে তারা শেয়ারিং করতে চায় না বা তারা বোট রাইড করতে চায় না বা এই দাম শুনে তারা চলে যাচ্ছে, এই ব্যাপারটা বুঝতে পারছি না। বোটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, চড়তে ইচ্ছা করছে, কিন্তু এই কাউন্টারে সবাই আসছে, দেখছে, কি কথা বলে চলে যাচ্ছে। 200 মানে হচ্ছে অলমোস্ট 3000 টাকা। এবার এই 15-20 মিনিটের রাইডের জন্য 3000 টাকাটা একটু বাড়াবাড়ি আমার মনে হচ্ছে। এখানকার যে ট্র্যাডিশনাল পোশাক সেটা পরে কিন্তু ছবি তোলা যায়। এখানে প্রফেশনাল ক্যামেরাম্যানরা আছেন, তারা সুন্দর সুন্দর ছবি তুলে দেবে। আর এই হচ্ছে সেই ড্রেসের দোকান, যেখানে সবাই এখন ব্যস্ত সাজতে। সুন্দর সুন্দর মেয়েরা সাজছে। আমি এই কথাটা বুঝতে পারছি না, চাইনিজ মেয়েরা কি মেকআপ করে? ওরা তো এমনিতেই এত ফর্সা, ওরা তো এত সুন্দর মানে গায়ের রং, এর ওপরে ওরা মুখে কি এমন মাখে যে আরও ফর্সা হতে হবে। এই হচ্ছে আরও একটা অ্যাট্রাকশন পয়েন্ট, সেই বলছিলাম না, দ্য গার্ডেন অফ ইনসেপারেবল হার্ট, মনের দিক থেকে কখনো অভিন্ন না হয়ে যাওয়া বাগান। তো সেটাও এখানে রয়েছে, আর এটা দেখার জন্য এখানে টিকিট রয়েছে। তো যদি ইচ্ছা হয় এটাও টিকিট কেটে দেখা যায়, বাট আমি এটা দেখবো না, কারণ আমার মন বহুবার ভেঙেছে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর মন এখন এত শক্ত হয়ে গিয়েছে, মন আর ভাঙবে না। আর কাউকে যদি প্রপোজ করি ভালো লাগে, আশা করি সে নাও বলবে না। এটা একটা কুকুর। আপনি বসবেন চেয়ারে, আর আপনাকে দেখে দেখে আর্টিস্ট পুরো আপনার পোর্ট্রেট করে দেবে। এই জিনিসটা কিন্তু বিদেশে খুব চলে। আমি বহু দেশে, জাপানেও জিনিস দেখেছি, এখানেও রয়েছে। একদম কোনো টেনশন নেই, শিল্পী হাসি মুখে ওনার ছবি এঁকে দিচ্ছেন। 20 করে লাগবে, মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকায় অলমোস্ট 280 টাকা। এই দিকে রয়েছে কাকার কাকি, কাকি সেজেছে এমন, কাকির আর বয়স বোঝা যাচ্ছে না, কাকি এমন সাজ দিয়েছে, পাশে কাকাকে দেখে মনে হচ্ছে সুগার ড্যাডি ভাই। এই যে কাঁচের গ্লোবের মধ্যে এই জলের মতো এরকম ঘুরছে, প্রথমে ভাবছি এটা কী জিনিস ভাই, হঠাৎ করে চোখ পড়ল নিচের দিকে। আমরা যে খাই না ডাবের জল, এটাকে বলা হচ্ছে ইয়ে ঝি। তো ওই ডাবের কাঁচের ফাঁক দিয়ে একটা সুন্দর মেয়ে উঁকি দিচ্ছে, এই হচ্ছে এখানকার ডাবের জল। ও ঝু, ও যাই ঝু। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর রেস্তোরাঁ, যেখানে বসে কিছু খাওয়া দাওয়া করা যেতেই পারে যদি এখানকার খাবার পছন্দ হয়। নানা রকম এখানে খাবার দাবার রয়েছে, লোকাল খাবার দাবার রয়েছে। তো এই জায়গায় বসে কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্টে টেবিল সাজানো রয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যেতেই পারে। অন্তত এখানে যদি লাঞ্চ করি, তো এই জায়গাটা কিন্তু ইয়াদগার হয়ে থাকবে যে এত সুন্দর একটা গ্রামে এরকম খালের ধারে আর্চ ব্রিজ দেখতে দেখতে বা ফেংশুই ব্রিজ দেখতে দেখতে লাঞ্চ করেছিলাম। পরোটা, শিয়ালদার পরোটা, একটা আপেল পেঁয়াজ আর একটা ডিম, আনলিমিটেড তরকারি। না 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 না, আনলিমিটেড তরকারি, আমি তো পরোটা
এগুলো খাওয়া যাবে না, এগুলো হচ্ছে স্কুইড, এগুলো হচ্ছে অক্টোপাস, ঠিক আছে? অক্টোপাস এইভাবে কাঠিতে গেথে বিক্রি করা হচ্ছে। তো অক্টোপাস যদি কেউ খেতে চায় তাহলে অক্টোপাস এখানে ফ্রাই করে দেওয়া হয়। অক্টোপাসও রয়েছে, স্কুইডও রয়েছে। এইখানে বিক্রি হচ্ছে আম। আমাদের ওখানে বোধহয় এখন আমের সময়, তো এখানে বিক্রি হচ্ছে আম, আর সেই সাথে হচ্ছে আমের জুস। এটা হচ্ছে 15, আর সবাইকে এখানে কেটে কেটে আম টেস্ট করে দেওয়া হচ্ছে। এরকম কাঠিতে আম সবাইকে দিদি আর কি দিচ্ছে টেস্ট করতে। ঠিক পাশেই রয়েছে মাংসের দোকান। এইভাবে সব চাপ চাপ করে মাংস এখানে কেটে রাখা হয়েছে। ওই খালটুকু বাদ দিলে আর বাগানটুকু বাদ দিলে পুরো গ্রাম জুড়ে শুধু দোকানই দোকান। এটা কোনো একটা পাখি, মনে হচ্ছে সারস, সেই সারসটাকে ঝুলিয়ে দিয়েছে, শুকনো সারস। আর এই হচ্ছে শুয়োর, শুয়োরটাকে হয়তো শুকিয়ে দিয়েছে এখানে। এটাও এখানে খাবার পাওয়া যাচ্ছে। মানে এখানে হচ্ছে নানা রকমের মাংসের দোকান, মাছ রয়েছে যেটা আপনার পছন্দ। ইনফ্যাক্ট এখানে বোধহয় সাপও রয়েছে। সাপ নয়, এটাও এক ধরনের মাছ বোধহয়, সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে। তো এও রয়েছে এখানে, যদি খেতে ইচ্ছা করে তাহলে এগুলো এরা বানিয়ে দেবে। এ অরিজিনাল না ডুপ্লিকেট? মানুষের শখ বড়ই অদ্ভুত। এখানে খাঁচার মধ্যে এই পঙ্গপাল বিক্রি হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এগুলো মনে হয় মানে নকল খেলনা, পরে দেখলাম না, আসল। এগুলোকে খাঁচায় ভরে বিক্রি করছে। এগুলো বোধহয় কেনে সাজিয়ে রাখার জন্য, না হলে ভাজা খাওয়ার জন্য। আবারও একটা গলিতে ঢুকে পড়েছি। এই গলিতেও রয়েছে প্রচুর দোকান, আর সবই হচ্ছে কেনাকাটা আর খাওয়া দাওয়ার দোকান। অদ্ভুত অদ্ভুত দোকান। এই রাস্তা আবারও নিয়ে যাবে হচ্ছে সেই পয়েন্টের কাছে যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। আর এমনিতেও বেলা 1টা বাজতে চললো, এবার ফেরার পথ ধরতে হবে। আগে যখন ওই স্নান করাতো না বাড়িতে ছোটোবেলায়, এই রকম ছোবায় সাবান লাগিয়ে ঘষতো, কি জ্বালান জ্বলতো। এই সেই ছোবা, বহুদিন পরে ছোবা দেখলাম। তখন তো ওই লিউফা ব্যাপারটা ছিল না বোধহয় ছোটোবেলায় আমাদের। যাক, গ্রামে এসে একটু কাল্টিভেশনের জিনিসপত্র দেখতে পেলাম। চাষবাস করার জন্য যা যা লাগে সেসব জিনিসপত্র ফাইনালি গ্রামে এসে দেখতে পেলাম। এই জুজিয়াজিও 1700 বছরের পুরনো গ্রাম না বলে এটার নাম দেওয়া হয়েছিল 1700 রকম খাবারের দোকান। একটা গ্রামে এতই খাবারের দোকান, এতই খাবারের দোকান, যে সেখানকার যে টুরিস্ট অ্যাট্রাকশান সেগুলি হারিয়ে গিয়েছে। আমিও কিছু খাই একটু ম্যাকডোনাল্ডস থেকে। জীবনে প্রথমবার বোধহয় আমি ম্যাকডোনাল্ডসে বসে খাবার খাচ্ছি। এর আগে কখনোই অভিজ্ঞতা হয়নি, কখনো আমার ম্যাকডোনাল্ডসে যাওয়ার প্রয়োজনও বোধ করিনি, আর যেতেও চাইনি। এবার আজকে খিদে পেয়েছে, আজকে রান্না করে আসিনি, মানে খেয়ে আসিনি। মুড়ি টুড়ি সব শেষ হয়ে গেছে, ব্যাগে খাবারও নেই, তো এখানেই খাবার অর্ডার করতে হলো। 336 টাকা লাগলো হচ্ছে চুনা চিকেন এমসি নাগেট। এর সঙ্গে যদি মুড়ি হতো না, তাহলে আমার মুড়ি চপ খাওয়ার ইচ্ছাটা পূর্ণ হয়ে যেত। বাঁ দিক ধরে কিছুটা পথ হেঁটে আসার পর এই রয়েছে চুজিয়াজিয়াও বাস স্ট্যান্ড। ওইভাবে গেট খুলে যাচ্ছে আর বাস বেরোচ্ছে। তো মেট্রোর মতো কিন্তু বাসেও এরকম কিউআর কোড অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? এটাও কিন্তু একটা কার্ড বানানো যায় অনলাইনে। তো এখানে অনলাইনে চটপট 2 মিনিটের মধ্যে কার্ড বানিয়ে নিলাম। জাস্ট এখানে স্ক্যান করছি, অটোমেটিক পেমেন্ট কাটছে, 1 কাটলো, তার মানে হচ্ছে বাস ভাড়া নিল ওই 15 টাকার কাছাকাছি। আর মেট্রোর মতো কিন্তু এখানে বাসেও শো করছে হচ্ছে পরবর্তী গন্তব্যের নাম। মোটামুটি বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত 5টা ঘন্টা এখানে যে কি করে কেটে যাবে বোঝাই মুশকিল। শপিং করব, না রেলগাড়িতে চাপবো, না টুকটাক খাওয়া দাওয়া করব, না ঘুরবো, না ছবি তুলবো, না ভিডিও বানাবো, এইসব করতে করতে কিন্তু 5টা ঘন্টা কেটে যাবে। সাংহাই এমন একটা জায়গা, এমন জমজমাট জায়গা যেখানে 3-4টে দিন কাটানো কোনো ব্যাপারই নয়। এবং মানুষের মন খারাপও হয়তো এই রাস্তায় খানিকক্ষণ হাঁটাচলা করার পর ভালো হয়েই যায়। পায়ে হেঁটে এখন চলেছি দ্য বার্ন দেখতে, যেটা হচ্ছে আমার হোটেল থেকে আর মাত্র 13 মিনিট 680 মিটার। আগামীকাল আমার 3টে জিনিস কভার করার বাকি আছে। একটা হচ্ছে সাংহাই ম্যাগলেভ, একটা হচ্ছে ফেক মার্কেট, আরেকটা হচ্ছে এখানকার বিখ্যাত রোবো ট্যাক্সি বা ড্রাইভার লেস ট্যাক্সি। রোবো ট্যাক্সির তবে এটা কালকে দেখবো, সেই সঙ্গে সাংহাই ম্যাগলেভ। বাট আজকে দেখতে যাবো হচ্ছে দ্য বুন্ড বা দ্য বান্ড। সিগন্যাল হয়ে গিয়েছে, আর এইরকম হচ্ছে মানুষের ঢল। এদিক থেকে মানুষ আসছে আর পেছন থেকে মানুষ যাচ্ছে। যতবার এখানে সিগন্যাল রেড হয় তখনই বোঝা যায় এখানে মানুষের ভিড় কত। আর এখনও কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি, এখনও আকাশে আলো রয়েছে, হালকা আলো রয়েছে। মনে হচ্ছে না সাংহাই শহরে ঘুরতে এসেছি, মনে হচ্ছে পুজোর সময় অষ্টমীর দিন বা সপ্তমীর দিন
শহর কলকাতা ঠাকুর দেখতে বেরিয়েছি, এত মানুষের ভিড়, দূর দূর পর্যন্ত শুধু মানুষ আসছে মানুষ আসছে, শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে কখন তারা ওই পারে যাবে। ওই পার দিয়ে বয়ে গিয়েছে হোয়াংপু নদী এবং সেই হোয়াংপু নদীতে যে ক্রুজ চলছে, নাইট ক্রুজ বা ইভিনিং ক্রুজ, সেই ক্রুজের মাথাগুলো দেখা যাচ্ছে। এই দৃশ্য সত্যি আলাদা। আর এই সামনে যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো ওই পারে যাওয়ার পর। এই সিনকে দেখে বলছে ও মাই গড, এইরকম একটা ফিলিংস যে এত সুন্দর। সিগন্যাল হয়ে গেছে। Hello, famous. হাই হাই, How are you? ফাইন। এই ক্যাপচারটা না করলে আপনাদের বোঝাতে পারতাম না যে কিরকম মানুষের ভিড়। এখানে দুটো ক্রসিং রয়েছে, সেই দুটো ক্রসিং দিয়ে মানুষ কিন্তু পারাপার করছে। পুরো মনে হচ্ছে যেন ইউরোপে চলে এসেছি, ইউরোপের বিল্ডিং। এই যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে সাংহাইয়ের কাস্টম হাউস। এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল 1927-এ। আর এখানে যে ঘড়িটা রয়েছে এটা হচ্ছে বিখ্যাত ঘড়ি বিগ ব্যাং, তারই অনুকরণে এখানেও এরকম ঘড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে নদীর পাড়ে পৌঁছানো, কারণ এটা সাংহাই নয়, এটা হয়ে গেছে দীঘা। নানজিং রোডে তো কিছু ভিড় না, আসল ভিড় হচ্ছে এই ওয়াংপু নদীর তীরে এই স্কাই স্ক্রাপার্সকে দেখার জন্য। মানুষ ছবি তুলবে না ভিডিও করবে, না মানুষ দাঁড়াবে না দেখবে, এই তো হচ্ছে অবস্থা। দিনের বেলায় জায়গাটা এরকম লাগে দেখতে। এখানে মডেলিংই শেষ হচ্ছে না, আমি ছবি কেমন করে তুলবো। এই পাড়ে এসে দাঁড়াতে পারা মানে মনে হচ্ছে রাজ্য সরকারের লটারি পেলাম, এত ভিড় এত ভিড়। এই শহরের নদী হোয়াংপু। হোয়াংপু যদিও খুব বড় নদী নয়, এর দৈর্ঘ্য হয়তো খুব বেশি হলে 120 কিলোমিটার হবে। ইয়াংসি নদীর একটা উপনদী হচ্ছে এই হোয়াংপু নদী। হোয়াংপু নদী এই সাংহাইকে দুটো ভাগে ভাগ করেছে। ওই দিকটা হচ্ছে পুডং, আর আমি যে দিকটায় রয়েছি সেটা হচ্ছে পুশি। এবার পুডং কেন বলে? ডং হচ্ছে পূর্বের দিক, ওটা হচ্ছে আধুনিক শহর, আর সি হচ্ছে পশ্চিমের দিক, সেই যে দিকটায় আমরা রয়েছি, যেখানে রয়েছে ওল্ড স্টাইলের বিল্ডিং। আমি একটু আগে দেখাচ্ছিলাম, এই হচ্ছে সব ওল্ড স্টাইলের বিল্ডিং। 1990 সালে এই পুডং ছিল হচ্ছে একটা জলাভূমি, এখানে চাষবাস হতো। 30 থেকে 35 বছরে আজকে এই জায়গা এত ডেভেলপ করেছে যে ওয়ার্ল্ডের সবচাইতে সুন্দর শহরগুলোর মধ্যে এই সাংহাইয়ের পুডংও চলে এসেছে, এবং এটা ফিউচারিস্টিক সিটি। এখানে আরও অনেক ডেভেলপমেন্ট হবে আগামী দিনে। নদীর ওই পারে এই যে বুর্জ খলিফার মতো দেখতে একটা টাওয়ার রয়েছে, এইটার নাম হচ্ছে ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। পার্ল কেন নাম? কারণ এর মাঝখানে দেখুন গোল গোল দুটো মুক্তোর মতো ডিজাইন করা রয়েছে, তার জন্য এর নাম হচ্ছে ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। আর উচ্চতা হচ্ছে এর 468 মিটার। 1994 সাল থেকে 2007 সাল পর্যন্ত এটাই ছিল চীনের সবচাইতে উঁচু স্ট্রাকচার। এর ভেতরে রয়েছে অবজারভেশন ডেক, যেখান থেকে পুরো সাংহাই শহর দেখা যায়। আর কেএল টাওয়ারের মতো এখানে কিন্তু রয়েছে একটা রিভলভিং রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে সাংহাইয়ের ইতিহাস নিয়ে একটা মিউজিয়াম। আর এই ওপরে একদম ডান দিকে এই যে মোছড়ানো একটা টাওয়ার দেখা যাচ্ছে, লেখা আছে ওয়েলকাম, এটা হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ার হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম টাওয়ার। 1 নম্বরে রয়েছে হচ্ছে বুর্জ খলিফা, আর 2 নম্বরে রয়েছে হচ্ছে এই সাংহাই টাওয়ার, যেটার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 632 মিটার। আর সাংহাই টাওয়ারের যে বাঁদিকে লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সাংহাই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টার। এখানে এক একটা টাওয়ার হচ্ছে এক্সে বার্কার এক। আর ওপারে যে শহরটা রয়েছে এটাই কিন্তু হচ্ছে সাংহাইয়ের বর্তমান শহর। মানে আমরা দাঁড়িয়ে আছি অতীত আর ভবিষ্যতের ঠিক মাঝামাঝি জায়গায়। নদীর ওই পারে গেলে কিন্তু ওই সব বিল্ডিংয়ের ওখানে গিয়ে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, তার জন্য সময় লাগে। আরও একটা দিন রাখতে হবে সাংহাইয়ের ওই পারে গিয়ে এই সমস্ত বিল্ডিংগুলোকে ক্যাপচার করার জন্য, এবং এই যে ওরিয়েন্টাল পার্ল যে টাওয়ার রয়েছে এখানে উঠে ওখান থেকে পুরো অবজারভেটরিতে দাঁড়িয়ে এই সাংহাই শহরকে দেখার জন্য। আর মাঝে মধ্যে এই বিল্ডিংগুলোতে এরকম লাইট ব্লিঙ্ক করছে, যে জিনিসটা ছবি তোলার জন্য আরও সুন্দর। আর এই লাইটগুলো কিন্তু রাত্রি 10টা পর্যন্তই জ্বলে, 10টার পরে কিন্তু লাইট অফ হয়ে যায়। যদি আপনারা এখানে ক্রুজ রাইড করতে চান সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যেন 10টার মধ্যেই করে নিতে। বিল্ডিং তো সুন্দর, লাইট তো সুন্দর, তবে চলমান যেসব বিল্ডিং আছে তারা আরও সুন্দর। দার্জিলিং কিংবা দীঘাকে অনেক আগেই করে দিয়েছি বাই বাই। ভবিষ্যতের শহর দেখতে হলে আসতেই হবে সাংহাই। এবারে চায়নাতে এসে আমি যে কটা শহর সিলেকশন করেছিলাম প্রত্যেকটা শহর সুন্দর, কোথাও প্রকৃতি, কোথাও ইতিহাস, কোথাও প্রগতি। এই রাস্তায় শুধু সুন্দর সুন্দর বিল্ডিংই নেই, সেই সাথে
প্রচুর সুন্দর সুন্দরী মডেল আছে যারা সন্ধ্যেবেলায় এইখানে স্ট্রিট লাইটে ফটো তোলে। প্রফেশনাল সব ফটোগ্রাফাররা আছে, তারা ছবি তুলে দেয়। টপ টপ সুন্দরী। রাশিয়া তো ছিল একরকম, ঠিক আছে, বাট চায়না আলাদাই কিছু। আর এরা কিন্তু খুব ফ্রেন্ডলি, গিয়ে কথা বললে কথা বলবে, ছবি তুলবে, সব কিছু করবে, খুব ফ্রেন্ডলি। এখানেও কিন্তু অক্টোপাস রয়েছে, স্কুইড রয়েছে, এদিকে রয়েছে চাইনিজ, এখানে টকবক করে ফুটছে হচ্ছে মাংস, এই রয়েছে প্যানকেক, এখানে রয়েছে মাংসের কোনো একটা স্যুপ আইটেম। মাংসের আইটেম এখানে বেশি, খাবারের দাম এখানে মোটামুটি ঠিকঠাকই আছে, খুব বেশি নেই। খাবার অনেকে এখান থেকে পার্সেল করাচ্ছে, এখানে বসেই খাচ্ছে অনেকে। মানে একটা সন্ধ্যা বেড়াতে এলাম এখানে, খাবার দাবার খেলাম, জমজমাট ব্যাপার স্যাপার। এদিকটা আছে জুস সেকশন, জুস আর হচ্ছে ফ্রুটস, কাঁকড়া ভাজা, এই রয়েছে চিকেন, এই রয়েছে বিফ, এইদিকে রয়েছে মাটন, ওইদিকে রয়েছে স্কুইড, ওইদিকে রয়েছে অক্টোপাস, এইদিকে রয়েছে পর্ক, মাটন, বিফ, আর এইদিকে রয়েছে বিছে, এই হচ্ছে পঙ্গপাল, এইদিকে রয়েছে কাঁকড়া বিছে। চায়নায় কি মানুষ বিছে খায়? হ্যাঁ খায়। কাঁকড়া বিছে খায়, খায়। পোকা খায়, খায়। পঙ্গপাল খায়, খায়। ক্রিস্পি বোনস, হাড় ভাজা, নানা রকমের মাছ, ক্রিস্পি ফ্রাইড পর্ক, এগুলো কি ছুঁচো মোড়া নাকি? চিকেন উইংস র্যাপ করা, কাঁকড়াগুলো হাঁ করে আছে। ঝিনুক থেকে শামুক, যেগুলো আমরা সমুদ্রের ধারে কুড়াই, এখানে সেগুলো খায়। এইভাবে সি ফুড বানিয়ে দিয়ে দিচ্ছে। চিকেন ফিট, চিকেনের পায়ের ঝোল, গার্লিক চিকেন ফিট, লেমন অ্যান্ড স্পাইসি সামার চিকেন ফিট, আর এখানে সিচুয়ান পেপার চিকেন ফিট। চিকেন বলে তো নিলাম, কি খাচ্ছি চিকেনই জানে। কি ছাইপাস খাবার দাবার, খাবারের নাই কোনো স্বাদ। এ খাবার মুখে দিলে মনে হয় হয়ে গেল পয়সাটাই বরবাদ। সাংহাই পার্ল, এই দোকানটা হচ্ছে মুক্তোর জন্য বিখ্যাত। সবাই এখানে এসে একবার তো ছবি তুলবে, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আর পশ্চিমবঙ্গের শিল্প সাংহাই চলে এসছে, ধোঁয়ায় ধোঁয়া। একটা মুক্তোর দোকানে এরকম বড় একটা মুক্তোর লাগিয়ে দিয়েছে, তার ভেতর থেকে ধোঁয়া উঠছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর তার মধ্যে রয়েছে প্রচুর মুক্তো। আর এখানে সবাই হরিণ লুঠের মতো মুক্তো কুড়াচ্ছে, মুক্তো পছন্দ করছে। বাট এখানে কিন্তু চারিদিকে ক্যামেরা রয়েছে, তার জন্যই মানুষজন আর কি মনের সুখে মুক্তো ঘাটছে। বাপরে, ওদিকে তো মনে হচ্ছে আলিবাবার খাজানা পাওয়া গিয়েছে। চলো খাজানা দেখে আসি। দাম লেখা রয়েছে, ভালোই দাম এগুলোর, 1800, 1900, 900, 1000। পার্লের আবার কালারও রয়েছে, কালারের দাম বেশি। এগুলো যেমন একটু গ্রিন বা একটু ব্ল্যাকিশ টাইপের। আমার এইসব সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। ছোটোবেলা আমায় কে যেন বলেছিল মুক্তোর আংটি পরলে নাকি শান্ত হয়, চঞ্চল স্বভাবের মানুষজন শান্ত হয়। বাট আমি কোনোদিন কোনো আংটি ফাংটি পরিনি, আমি তো জন্মগত শান্ত। হ্যালো, কি সুন্দর এগুলো দেখতে, কি কিউট। এখানে কিন্তু দরদাম করা যেতে পারে, এখানে দরদাম চলবে। এখানে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। ইট ইজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট? নো, Germany. জার্মানি রেস্টুরেন্ট, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নয়। জার্মানি খাবার দাবার পাওয়া যাবে। আর সেই সাথে ওপরের দিকে তাকালে এরকম লাইটিং ফ্রি। সন্ধ্যেবেলায় এই জায়গাটা অন্যরকম, চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট চলছে, জমিয়ে খাওয়া দাওয়া। কোনোটা জাপানি রেস্টুরেন্ট, কোনোটা জার্মানি রেস্টুরেন্ট, কোনোটা ইংল্যান্ডের রেস্টুরেন্ট। বহু রকম রেস্টুরেন্ট এখানে রয়েছে, কিন্তু এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। তাই বলে এটা ভাববেন না যে সাংহাইতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, আছে, আশেপাশে রয়েছে। আমার যাওয়ার সুযোগ হলো না, হলে দেখিয়ে দিতাম। পেয়ে যাবেন, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। আর সেই সাথে আপনাদের সবাইকে শুভরাত্রি। শেষ করলাম আজকের এই পর্ব। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা স্মার্ট টিভি থেকে ভিডিও দেখছেন, তারা কিন্তু ভিডিও দেখার মাঝে বা ভিডিও দেখার শেষে একটু কষ্ট করে আপনাদের স্মার্টফোন থেকে একটা লাইক কিংবা একটা কমেন্টস অবশ্যই করে দেবেন। আর যারা ট্রাভেল উইথ কৌশিক চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন বা করতে যাচ্ছেন, বেল নোটিফিকেশন কিন্তু অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।